তো শ্রী রাম জন্মভূমি যে ট্রাস্ট তোমরা জানো যে রাম মন্দির হয়েছে, তিনি ট্রাস্টের যিনি চেয়ারম্যান আছেন আর কি, ঠিক আছে। তাহলে রাম জন্মভূমি যে ট্রাস্ট, সবাই লিখবে, এই যে ট্রাস্ট, ঠিক আছে, রাম জন্মভূমি ট্রাস্ট, যেটা অযোধ্যাতে তোমরা জানো রাম মন্দির হয়েছে, তো তার যে চেয়ারম্যান আছেন তার নাম কি, এটা একটা কোশ্চেনে জিজ্ঞেস করছিল। তো তার চেয়ারম্যান হচ্ছে নিত্যগোপাল দাস। নিত্যগোপাল দাস, নিত্যগোপাল দাস, ঠিক আছে। তাহলে কি বললাম না, রাম জন্মভূমি যে ট্রাস্ট, সেই রাম জন্মভূমি ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে নিত্যগোপাল দাস। এটা যেন মনে থাকে, এটা একটা কোশ্চেনে এসেছিল। এরপরে যেটা হচ্ছে হ্যাভি ওয়াটার। হ্যাভি ওয়াটার তোমরা জানো, হ্যাভি ওয়াটার। তো হ্যাভি ওয়াটারের যে সাংকেতিক নাম হচ্ছে D2O, ঠিক আছে, D2O হিসেবে সাংকেতিকভাবে লেখা হয়। আর এর নাম হচ্ছে ডায়টেরিয়াম অক্সাইড, ঠিক আছে, ডায়টেরিয়াম অক্সাইড, ঠিক আছে, এইটা। তাহলে হ্যাভি ওয়াটারের সংকেত হচ্ছে D2O, আর হচ্ছে ডায়টেরিয়াম অক্সাইড, ঠিক আছে, বা ডায়টেরিয়াম অক্সাইড, এটা হ্যাভি ওয়াটার বলা হয় একে, ডায়টেরিয়াম অক্সাইডকে। আর রাম জন্মভূমি যে ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে নিত্যগোপাল দাস। আচ্ছা, সবাই লিখছে তো নাকি? একটু বলবে। এটা হচ্ছে মিক্সড জিকে, তোমরা জানো এটা হচ্ছে মিক্সড থাকে সব, ঠিক আছে, এটা মিক্সড জিকে ক্লাস। কারণ কি, এটা চেতনা সত্র, সব জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, এই জন্য এটা মিক্সড জিকে, এটা সব কিছু কোশ্চেন তোমরা এখান থেকে পাবে। নেক্সট যেটা আসছে যে বিহার থেকে কিছু কোশ্চেন আসছে এরপরে, এটা হচ্ছে তোমার চেতনা সত্রটা, এটা শুনতে পাইনি কিছু। তাহলে বিহার বিভূতি কে হলো বললাম? ডক্টর অনুরাগ নারায়ণ সিং। এবারে বিহার কেশরী কে? বিহার কেশরী হচ্ছে শ্রীকৃষ্ণ সিং, ঠিক আছে, শ্রীকৃষ্ণ সিং। এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল তোমাদের ওই টিআরই কিছু একটা থাকবে, টিআরই 1 2 বা এসে এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল যে বিহার কেশরী কাকে বলা হয় না, শ্রীকৃষ্ণ সিং। তো ইনাকে কেন বিহার কেশরী বলা হয়? মনে রাখবে, শ্রীকৃষ্ণ সিং যিনি, হাত দিয়ে দিলে অন্যদিকে চলে যাচ্ছে মোবাইলটা। তাহলে বিহার কেশরী হচ্ছে শ্রীকৃষ্ণ সিং, ঠিক আছে। তো ইনি কি রোল কি ছিলেন না, মানে কি স্বতন্ত্রতা সংগ্রামের সঙ্গে জুড়ে ছিল, এটাও কোশ্চেনে জিজ্ঞেস করে। একটা হচ্ছে সল্ট সত্যাগ্রহ বা চম্পারণ সত্যাগ্রহ যেটাকে বলো, সল্ট সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে? 1917, মনে রাখবে এটা। সল্ট সত্যাগ্রহ বা চম্পারণ সত্যাগ্রহ, এই চম্পারণ সত্যাগ্রহই হচ্ছে গান্ধীজির প্রথম হচ্ছে সত্যাগ্রহ। এটাও মনে রাখবে, লিখে রাখবে, চম্পারণ সত্যাগ্রহ যেটা, সেটা গান্ধীজি 1915 সালে এসেছিল আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে। তো আসার পর এই প্রথম সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে, সেটা চম্পারণ সত্যাগ্রহ। এটা হচ্ছে গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ। কোশ্চেনে জিজ্ঞেস করে যে গান্ধীজির ফার্স্ট যে সত্যাগ্রহ সেটা কোনটা, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। আর কি ছিলেন না, আর ছিলেন কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গেও শ্রীকৃষ্ণের সঙ্গে, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। কেউ বলতে পারবে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে? কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে। 1942 সালে হচ্ছে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে। আজকে ক্লাসটা আগে করার পেছনে হচ্ছে পরে সাবজেক্ট ক্লাস থাকে, টাইম হয়ে ওঠে না, তার জন্য একটু এগিয়ে দেওয়া, ঠিক আছে। তো চেতনা সত্র কি হয়েছে তাহলে আমি বলে দিচ্ছি। তাহলে বিহার কেশরী কে হলো
না বিহার কেশরী হলো শ্রীকৃষ্ণ সিং। ইনি কী কন্ট্রিবিউট ছিল এনার? চম্পারণ সত্যাগ্রহে ভূমিকা পালন করেছেন 1917, আর কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। আর একটা কথা মনে রাখবে, আচ্ছা তারিখটা একটু বললে ভালো হতো, এটা কত তারিখেরটা কোনটা মিলালে ভালো হতো। কোন তারিখ? এটা যেটা পড়াচ্ছ, যেটা পড়াচ্ছে চেতনা সূত্রটা কোন কোন তারিখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি এটা কোন তারিখে। নোটটার সঙ্গে মিলিয়ে নিলে ভালো হতো আর কি। 29শে জানুয়ারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা 29 জানুয়ারি পড়ানো হচ্ছে, 29 জানুয়ারি, ঠিক আছে? 29 জানুয়ারি যেটা ছিল সেটাই। তাহলে চম্পারণ সত্যাগ্রহ, তাহলে গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ এটাও লিখে রাখবে। এটা কিন্তু এই যে চম্পারণ সত্যাগ্রহ, ফার্স্ট সত্যাগ্রহ, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করছে। ফার্স্ট সত্যাগ্রহ এই হচ্ছে মহাত্মা গান্ধী, এমজি, মহাত্মা গান্ধী। এটা হচ্ছে ফার্স্ট সত্যাগ্রহ, হচ্ছে মহাত্মা গান্ধীর। হয় শ্রীকৃষ্ণ সিংহ। আর ফার্স্ট ইনি কে ছিলেন? ফার্স্ট চিফ মিনিস্টার ইন বিহার। ইনি কোন কোন মুভমেন্টের সঙ্গে বা সত্যাগ্রহের সঙ্গে জিজ্ঞেস করেছে কার কার সঙ্গে কানেক্ট ছিলেন, কোন কোন সত্যাগ্রহ বা মুভমেন্ট? একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। ভেরি গুড। কুইট বা কোয়াইট, যাই হোক, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, মনে থাকবে সবার। আর এই যে চম্পারণ সত্যাগ্রহ 1917, এটা ছিল গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ। কোশ্চান অনেকবার জিজ্ঞেস করে, কেউ যদি কম্পিটিটিভ পরীক্ষা দাও তাহলে ফার্স্ট সত্যাগ্রহ ইন গান্ধীজি, বা ফার্স্ট সত্যাগ্রহ, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল এই চম্পারণ সত্যাগ্রহ। আর একটা কোশ্চান লিখে রাখো এখানে, আমি ছেড়ে গেছি। এই চম্পারণ সত্যাগ্রহতে গান্ধীজিকে ইনভাইট করেছিল, ঠিক আছে, রাজকুমার শুক্লা। এটাও প্রচুরবার জিজ্ঞেস করেছে, লিখে রাখো। এই যে চম্পারণ সত্যাগ্রহতে গান্ধীজিকে ইনভাইট করেছিল, ঠিক আছে, এই চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজি ইনভাইটেড বাই রাজকুমার শুক্লা। সব পুরো একদম এইখান থেকে 3-4টা কোশ্চেন বিপিএসসিতে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? মানে মনে রাখো, প্রভাত খবর একটা নিউজ পেপার, এটা 1984 খ্রিস্টাব্দে এই নিউজ পেপারটা পাবলিশ হয় প্রথম। তো তখন কিন্তু আমাদের এই ঝাড়খণ্ড কেন, বিহার কেন, এগুলো, বা আমরা বাংলা, বিহার, যে উড়িষ্যা, ঝাড়খণ্ড সব একসঙ্গে ছিলাম। তো এটা হচ্ছে আগস্ট মাস ছিল। তো কি হয় না, আগস্ট 1984, ঠিক আছে, আগস্ট 1984, ঠিক আছে, দুবার লেখা হয়ে গেছে। আগস্ট 1984 যেটা, এই প্রভাত খবর ফার্স্ট পাবলিশ হয়। তখন কিন্তু আমাদের এই সেপারেশনগুলো ছিল না। তো এর যে এডিটর ছিল তার নাম ছিল এস.এম. বিনোদ, লিখে রাখবে, এস.এম. বিনোদ, ঠিক আছে? এডিটরের নাম ছিল এস.এম. বিনোদ। এডিটরের নাম ছিল কি না, এস.এম. বিনোদ। এর একটা ট্যাগ লাইন ছিল, কোশ্চেন ছিল যে এই যে প্রভাত খবর, এর ট্যাগ লাইন কি? কেউ বলতে পারবে? আগে পড়িয়েছি, এর ট্যাগ লাইন কি? যে কোনো একজন বলো, তারপরে আমি লিখে দিচ্ছি। বলো, পড়ানো আছে কিন্তু। আচ্ছা, বলে দিই, বিহার আগে দেশ জাগে, মনে নেই? বিহার আগে দেশ জাগে, এর হচ্ছে ট্যাগ লাইন। তাহলে আবার বলি, সেটা হচ্ছে প্রভাত খবর
বলি যে বিধানসভায় যে ফার্স্ট স্পিকার ইন বিহার, মানে বিহার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হ্যাঁ, বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে ফার্স্ট স্পিকার, জানো তো স্পিকারের গুরুত্ব খুবই মানে স্পিকারের গুরুত্ব কিন্তু স্পিকার যিনি হন তিনি কিন্তু একটা সভার হেড হন। লোকসভার যেমন স্পিকার হয়, ওম বিড়লা আছেন এখন, তো স্পিকার যিনি হয় সেটা হচ্ছে ফার্স্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে ফার্স্ট যে অ্যাসেম্বলি হয়েছিল তার স্পিকার ছিলেন বিহারের, তার দিয়ে রাখবে রাম দয়াল সিং। কি নামটা বললাম? রাম দয়াল সিং। রাম দয়াল সিং কে ছিলেন ফার্স্ট স্পিকার, ফার্স্ট স্পিকার ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন বিহার। ফার্স্ট স্পিকার ইন বিহার মনে রাখবে, আবার এটা বিহার বলছি, হ্যাঁ, এগুলো সব বিহার। তাহলে ফার্স্ট স্পিকার ইন বিহার হচ্ছে রাম দয়াল সিং। সঙ্গে সঙ্গে আমরা মনে রাখবো যে রাম দয়াল সিং কোন ডিস্ট্রিক্টের লোক ছিলেন, কারণ বিহারের পরীক্ষা ডিস্ট্রিক্টও জিজ্ঞেস করলে, সেটা হচ্ছে মুজাফফরপুর। মুজাফফরপুর, ঠিক আছে। তাহলে মুজাফফরপুর হচ্ছে ওনার বাড়ি ছিল, আর ইনি ছিলেন ফার্স্ট স্পিকার ইন বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাম দয়াল সিং, মুজাফফরপুর। ওকে, মনে থাকবে সবার? আমি কি বললাম? হ্যাঁ বলো। স্যার ফার্স্ট স্পিকার ইন বিহারের নামটা একবার বলুন না, কি বললেন? রাম দয়াল সিং, রাম দয়াল সিং মুজাফফরপুর, লিখে নাও, রাম দয়াল সিং মুজাফফরপুর, ঠিক আছে। ফার্স্ট স্পিকার ইন বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্পিকার, আজকে তিনটা জিনিস পড়ালাম। ফার্স্ট চিফ মিনিস্টার কে, এটা বলো সবাই, অন করতে পারো মিউট থেকে, বল। শ্রীকৃষ্ণ সিং। আর ফার্স্ট ডেপুটি চিফ মিনিস্টার? অনুরাগ বাবু বা ডক্টর অনুরাগ নারায়ণ সিং, ঠিক আছে। এবার মিউট, সবাই মিউট করে দাও। এরপরে কি পড়ছি আমরা? না, আমরা পড়ছি হচ্ছে টোটাল এরিয়া, মানে কতটা এরিয়া জুড়ে নিয়েছে আমাদের ইন্ডিয়ার, কতটা অংশ নিয়ে বিহার তৈরি হয়েছে, সেটা হচ্ছে 94,163 স্কোয়ার কিলোমিটার। এবার এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি, সেটা হচ্ছে 2.86%। এই পার্সেন্টেজ নিয়ে বা এই স্কোয়ার কিলোমিটার নিয়ে 12th র্যাঙ্ক করেছে ইন্ডিয়ার মধ্যে। সবার ক্লিয়ার হয়েছে? সবাই লিখেছো আশা করি। কে স্যার বিহার বিভূতি বলা হয়, তাই না? হ্যাঁ, একে বিহার বিভূতিও বলা হয়, আর ইনি ফার্স্ট ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন আর ইন কি বিহার। বলা হয় একটু বললেন? হ্যাঁ বলো বলো। বলছে আর একটা কি বলা হয় একে, বললেন যে? অনুরাগ বাবু। ও, অনুরাগ বাবু, আচ্ছা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আচ্ছা, 2.86, ঠিক আছে, 2.86। আর র্যাঙ্ক কত? মিউট, র্যাঙ্ক কত বলতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু 12th র্যাঙ্ক মনে থাকে। এরপরে যদি আমি চলে আসি, সেটা হচ্ছে এই বিহারে যদি আমি মানে তোমার, তাহলে কি বললাম? বললাম হচ্ছে হাইয়েস্ট ফরেস্ট কভার ইন বিহার কোন ডিস্ট্রিক্ট? কোহিমুর ডিস্ট্রিক্ট। টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে 38টা, তোমরা জানো 38 ডিস্ট্রিক্ট এখনও পর্যন্ত ইন বিহার, 38টা ডিস্ট্রিক্ট আছে এখানে। তো তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট কোহিমুর, যেখানে সবথেকে কি ফরেস্ট কভার সবথেকে বেশি আছে, ঠিক আছে। ফরেস্ট নিয়ে পড়ে নেব, এটাও জিজ্ঞেস করে। টোটাল যে ফরেস্ট এরিয়া, টোটাল ফরেস্ট এরিয়া, ঠিক আছে, টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে কত পার্সেন্টেজ এরিয়া? না 7.84%। মানে টোটাল ছিল 94,000, কত ছিল? 94,000, কত স্কোয়ার কিলোমিটার ছিল? 94,163। এর হচ্ছে 7.84%, এইটা হচ্ছে টোটাল ফরেস্ট। অনেকটা কম, জানো, ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম কি বলছি? আমি বলতে চাইছি যে টোটাল যে ফরেস্ট আছে আমাদের বিহারে, মানে টোটাল যে এরিয়া আছে, এই এরিয়ার 7.84% কী হবে? না ফরেস্ট এরিয়া। এই পার্সেন্টেজটা মনে রাখবে। টোটাল ফরেস্ট এরিয়া কত? টোটাল ফরেস্ট এরিয়া হচ্ছে 7.84%, এটা যেন মনে থাকে। এটা কত হয়ে যাবে? এটা যদি তোমরা পার্সেন্টেজ বের করো, তাহলে এটা হবে 738079।
ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল আমাদের কি করে রেখেছে, এত স্কোয়ার কিলোমিটার এরিয়া 7380 স্কোয়ার কিলোমিটার এরিয়া হচ্ছে টোটাল ফরেস্ট ইন বিহার। এই স্কোয়ার Sir. হ্যাঁ বলো। স্যার এই যে 94,163 আর 738079 এই দুটো একটু বলে দিন আরেকবার। হ্যাঁ আমি বলে দিচ্ছি, একটু দেখো কি বলছি। এটা হচ্ছে টোটাল বিহার ইন, টোটাল এরিয়া ইন বিহার, মানে বিহার যে স্প্রেড হয়ে আছে সেই এরিয়াটা, মানে এরকম যদি ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করি, মানে যে টোটাল বিহার হচ্ছে আমার এইটা, আমি ধরে নিলাম এটা টোটাল বিহার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, এই টোটালে এই পার্সেন্টটা এটা হচ্ছে 7.84%, এইটা হচ্ছে কি না ফরেস্ট, আমি ধরে নিই এটা কি বলো, ফরেস্ট। ওকে, এবারে বলছি এই যে এরিয়াটা, এইটা তো টোটাল এরিয়া কত 94163, ঠিক আছে 94163 হচ্ছে টোটাল এরিয়া, মানে এর মধ্যে এইটাও পড়ছে, এইটা থেকে কিছু পার্সেন্টেজ মানে 7.84% এটা ফরেস্টের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা ফরেস্টের মধ্যে চলে যাচ্ছে। এইটাকে যখন তুমি পার্সেন্টেজে বের করছো তখন এই যে এরিয়াটা এটা পার্সেন্টেজ কত আসছে 738079 টোটাল স্কোয়ার কিলোমিটার। এইটা হচ্ছে টোটাল ফরেস্ট ইন বিহার। বিহারের যদি আমি ধরি যে 100, ধরো আমি ধরে নিলাম 100 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার কোথায়, ধরো 100 স্কোয়ার কিলোমিটার আমি বিহার এরিয়া ধরে নিলাম, তার মধ্যে 7.84% যেটা সেটা হচ্ছে তোমার, মানে যদি আমি 100তে করি তাহলে 100-র মধ্যে 7.84 এইটা হচ্ছে ফরেস্ট কভার হবে। ঠিক আছে, যদি তুমি টোটাল 100 ধরো তাহলে 7.84 কি হবে তার টোটাল, 100-র মধ্যে 7.84 হচ্ছে তোমার ফরেস্ট হবে। ঠিক আছে, টোটাল যদি আমি 100 ধরি তাহলে তার 7.84 কি হবে ফরেস্ট এরিয়া হবে। বুঝতে পেরেছো না আরেকবার বলবো? ওকে, টোটাল যে মিউনিসিপ্যালিটি বললাম সেটা হচ্ছে 19, ওল্ড মিউনিসিপ্যালিটি হচ্ছে পাটনা, আর হচ্ছে নিউ যেটা নিউ হচ্ছে সারসা। অনুযায়ী সারসা মিউট করবে যে করছো, শুনে নেওয়ার পরে ওপেন করবে। তাহলে কি বললাম 2024 পর্যন্ত আরে মিউট করবে যে ওপেন করে রেখেছো। 2024 পর্যন্ত টোটাল নাম্বার অফ মিউনিসিপ্যালিটি হচ্ছে 19, আর ওল্ড মিউনিসিপ্যালিটি সব থেকে পুরনো মিউনিসিপ্যালিটি হচ্ছে পাটনা, আর সব থেকে নিউ মিউনিসিপ্যালিটি হচ্ছে সাহারসা। ঠিক আছে, কি থাকবে সাহারসা। বুঝতে পেরেছো? তাহলে একই বলছি শহীদ দিবস, 30শে জানুয়ারি শহীদ দিবস। আমরা জানি কেন শহীদ দিবস হিসেবে পালন করা হয়, কারণ এই দিনই মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, জানো তো নাকি 30শে জানুয়ারি 1948, ডেটটাও মনে রাখবে 1948, 30শে জানুয়ারি 1948 মহাত্মা গান্ধীর ডেথ ডে। তো সেই ডেটটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি, মনে থাকবে? তাহলে কি হবে, এইটা হচ্ছে ডেথ ডে, ডেথ ডে অফ হচ্ছে মহাত্মা গান্ধী, এমনি মহাত্মা গান্ধী। তাহলে কি বললাম 30শে জানুয়ারি 1948 তোমরা জানো নাথুরাম গডসে হত্যা করেছিল আমাদের নেশন অফ, ঠিক আছে, ফাদার অফ দ্য নেশন যাকে আমরা বলি মহাত্মা গান্ধী। তো এই জন্য 30শে জানুয়ারিকে আমরা কি বলি শহীদ দিবস। ওকে, নেক্সট আসো। শোনা যাচ্ছে তো সবার, কোনো অসুবিধা হচ্ছে না? এবারে বলো নীরজ চোপড়া হ্যাঁ নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? না যদি শোনাও যায় আমি কিন্তু লিখে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রোয়ার, আর ইনি হচ্ছে হরিয়ানা। তাহলে কি হচ্ছে নীরজ চোপড়া হচ্ছে আমাদের জ্যাভলিন থ্রো হরিয়ানা। ঠিক আছে, মনে থাকবে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো হরিয়ানা। আর অলিম্পিক গোল্ড মেডালিস্ট কোন সালে?
অলিম্পিক অলিম্পিক গোল্ড 24 মেডালিস্ট। কি? হ্যাঁ আচ্ছা, অলিম্পিক গোল্ড মেডালিস্ট কবে? এখানে সালটার ভুল লেখা আছে। 2023 সালে। হ্যাঁ 2023 সালে। এখানে সালটা লেখা আছে ভুল সম্ভবত, 2020 নয়, এটা হচ্ছে 2022 মনে হচ্ছে। এখানে ডেটটা ভুল লেখা আছে। ও ঠিকই লেখা আছে 2020, ঠিক আছে। স্যার 2020-তে টোকিও অলিম্পিক হ্যাঁ, আর হ্যাঁ। 2024-এ সিলভার প্যারিস অলিম্পিক। হ্যাঁ সেটা তো প্যারিস অলিম্পিক, হ্যাঁ ঠিক আছে। গোল্ড মেডেল জিতেছিল হচ্ছে টোকিও 2020, টোকিওতে যেটা হয়েছিল জাপানে। তো টোকিওতে 2020-তে কি হলো, গোল্ড মেডালিস্ট হচ্ছে নীরজ চোপড়া। নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? কোশ্চান অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে যে নীরজ, যেটা আমরা জানি নর্থ আটলান্টিক টেরিটরি ট্রিটি অর্গানাইজেশন, তাহলে ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, ট্রিটি অর্গানাইজেশন। কোশ্চান এখান থেকে কি করে না, এস্টাবলিশ কবে হয়েছিল? এস্টাবলিশ হয়েছিল 4 এপ্রিল 1949। লিখে নিবে সবাই, 4 এপ্রিল 1949। নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেলস, বেলজিয়াম। ব্রুসেলস, বেলজিয়াম। তাহলে যে ন্যাটো তোমরা শুনেছো, এই ন্যাটো নিয়েই অনেক সমস্যা চলছিল। এই ন্যাটোতে যোগ হওয়ার জন্য ইউক্রেন আর রাশিয়ার কিন্তু যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। এই সেই ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা একটা সংস্থা। এটা কি করে? এটা হচ্ছে সেফটি করে। এর মধ্যে যারা থাকবে, যে দেশগুলো এর মধ্যে থাকবে, কোনো দেশ যদি ওই ন্যাটো সদস্যের মধ্যে কোনো দেশকে অ্যাটাক করে, তাহলে এখানকার যতগুলো দেশ সবাই কিন্তু ওই দেশকে অ্যাটাক করবে। এটাই হচ্ছে ন্যাটো, ঠিক আছে। এই ন্যাটোতে যোগ হওয়ার জন্য ইউক্রেন এখন রাশিয়ার যুদ্ধ চলছে, তোমরা ভালো করেই এটা হয়তো জানো। তাহলে কি হবে না, এর যে ফাউন্ডেশন ডে ছিল বা এস্টাবলিশ হয়েছিল 4 এপ্রিল 1949। এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, বেলজিয়াম। আর এ যখন ফাউন্ডিং হয়েছিল, মানে ফাউন্ডিং কান্ট্রি যখন ফাউন্ডেশন হয়েছিল, সেই ফাউন্ডেশনের সময় ছিল 12th কান্ট্রি। ফাউন্ডেশন যখন হয়েছিল তখন কি না, তখন হচ্ছে 12 কান্ট্রি, মাত্র 12টা দেশ কি করেছিল না এটাতে ছিল। সেই 12টা দেশের নামও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা সবাই বলছি, ওটা লিখে নাও, হ্যাঁ। সেটা হচ্ছে বেলজিয়াম, লেখা শুরু করো, বেলজিয়াম। সবার লেখা হয়েছে এতটা? হ্যাঁ স্যার। লেখো বেলজিয়াম, এই 12টা কান্ট্রির নাম লিখে রাখো। বেলজিয়াম, কানাডা, লিখে দিচ্ছি, হ্যাঁ। বেলজিয়াম, কানাডা, বেলজিয়ামের পর কানাডা লিখেছো, তারপরে লিখো ডেনমার্ক, ফ্রান্স, তারপরে হচ্ছে আইসল্যান্ড, ইটালি, উপরে লিখছি কারণ জায়গা নিচে গেলে দেখতে পাবে না।
তারপরে লিখো ইটালি, ইটালি। তারপরে হচ্ছে লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ। তারপর হচ্ছে নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস। তারপরে হচ্ছে তোমার নরওয়ে, নরওয়ে। তারপরে তোমার হচ্ছে গিয়ে পর্তুগাল, পর্তুগাল। তারপরে তোমার হচ্ছে ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউএস। ঠিক আছে, ইউকে মানে ইউনাইটেড কিংডম। লেখা হয়েছে সবার। জিজ্ঞেস করে এই ন্যাটো, ঠিক আছে, এই যে ন্যাটো, এই ন্যাটোর এখন মেম্বারশিপ হচ্ছে 32। ঠিক আছে, কোশ্চেন এখানে জিজ্ঞেস করে যে ন্যাটোর এখন মেম্বারশিপ কত, 32, এবং লাস্ট মেম্বার হিসেবে যিনি যোগ হয়েছেন, মানে যে দেশ এসছে লাস্ট মেম্বার হিসেবে হচ্ছে, এইটা জিজ্ঞেস করেছিল, এই রিসেন্টলি হচ্ছে, সেটা হচ্ছে সুইডেন। ঠিক আছে, লাস্ট মেম্বার হচ্ছে সুইডেন, মানে 32 নম্বর মেম্বার আর কি। হ্যাঁ, 30 মেম্বার। ঠিক আছে, এই 30 মেম্বার যে 32 মেম্বার হিসেবে কে হয়েছে না, সেটা হচ্ছে সুইডেন। ঠিক আছে, মনে রাখবে এটা, এটাই কোশ্চেন জিজ্ঞেস না। ন্যাটোর হচ্ছে 12 নম্বর টোটাল যখন শুরু করে, মানে ফাউন্ডেশন যখন হয়, ফাউন্ডেশন যখন হয় তখন হচ্ছে 12 কান্ট্রি। এখন টোটাল 32 কান্ট্রি হচ্ছে ন্যাটোতে। ঠিক আছে, আর লাস্ট কান্ট্রি হিসেবে হচ্ছে সুইডেন, লাস্ট কান্ট্রি হচ্ছে সুইডেন। আর 14 কান্ট্রি হচ্ছে চেয়ারম্যান। এখন যে 14 চেয়ারম্যান তোমরা জানো, 1 নম্বর 2 নম্বর, সেরকম চেয়ারম্যান হচ্ছে এখন মার্ক রুট। মার্ক রুট হচ্ছে চেয়ারম্যান। ঠিক আছে, এতদূর বোঝা গেছে। নেক্সট হচ্ছে এবারে যে 26 সালে 2026 যে ন্যাটো সামিট হবে, সেটা হচ্ছে তুর্কিতে হবে। কোথায় হবে এটা মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তুর্কিতে কিন্তু এইটা ন্যাটোর 2026 সামিট হবে। সামিট, ন্যাটো সামিট যাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। তাহলে ন্যাটো সামিট 2026 হবে তুর্কিতে। আর 25 হয়েছিল, 25টাও মনে রাখি, 25 হয়েছিল হচ্ছে নেদারল্যান্ডস। 25 কোথায় হয়েছিল, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস। ঠিক আছে, নেদারল্যান্ডস। ঠিক আছে, আর এটা হচ্ছে তুর্কি, তুর্কিতে হবে। ঠিক আছে, এই ছিল পুরো ন্যাটোর হচ্ছে তোমার পুরো ক্লিয়ার কনসেপ্ট। এর বাইরে কোশ্চেন আসার কোনো চান্সই নেই ন্যাটো থেকে।